আচ্ছা হ্যালো, চলুন শুরু করা যাক। আজকে পড়াবো সবুজ পত্রিকা, সবুজ পত্র পত্রিকা। মানে এই পত্রিকা আছে আমাদের কয়েকটি, হচ্ছে কল্লোল আছে, কল্লোল পত্রিকা আছে, সবুজ পত্র আছে, বঙ্গদর্শন আছে, তারপরে হচ্ছে প্রবাসী আছে, প্রবাসী আর তত্ত্ববোধিনী। তাহলে এই কয়েকটা আছে। তা এইবার যে নেট পরীক্ষা হলো, আমাদের যে নেট পরীক্ষাটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেল এইবার 24শে জুনের এটা। তা এখান থেকে এই সবুজ পত্র থেকে একটা কোশ্চেন দিয়েছিল এখান থেকে। তা ব্যাপারটা হচ্ছে পত্রপত্রিকা থেকে এমন জায়গা থেকে কোশ্চেন দেয় না, কোশ্চেনগুলো খুব একটু টাফই হয়। যেমন কল্লোল গোষ্ঠীর লেখক কারা, তাদের সম্পূর্ণ লিস্ট একটা মুখস্থ রাখতে হবে। তারপরে সবুজপত্র লেখক কারা, তত্ত্ববোধিনীর লেখক কারা, বঙ্গদর্শনের লেখক কারা, কারা কি লিখেছে, এইগুলো মানে মোটামুটি এর সঙ্গে ঘন ঘন পড়া প্লাস রিভাইজ না থাকলে এগুলো মনে থাকে না। এত নাম কে কী লিখেছে এগুলো মনে রাখা খুবই টাফ ব্যাপার। তা এইবার ঠিক এমনই একটা জায়গা থেকে প্রশ্ন দিয়েছিল যে এগুলো সবুজপত্র পত্রিকা যদি আমাদের পড়া থাকে তাহলে চোখের সামনেই থাকবে, কিন্তু দুই একবার রিভাইজ করা যদি না থাকে তাহলে আর আমাদের হবে না, মানে মনে থাকতে চায় না এত লেখকের নাম। তা যাই হোক, খুব সুন্দর করে এই অনেক বড় সেটা হচ্ছে কেটে কুটে ছোটো করে যতটা পারা যায় সেটা ছোট করে নিয়ে এসে আসল পয়েন্টগুলো তুলে ধরেছি, আর এইখান থেকেই প্রশ্নগুলো আসে। এইবার দেখা যাক, অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই পড়াবো। আর বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। তা এই নামে যদি আপনারা সার্চ করেন তাহলে ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আর আমার নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস, আমি 3বার নেট সেট কোয়ালিফাই। আর মানে সেই সুবাদে আপনাদের পড়াতে আসা, পড়ায় আর কি। যাই হোক, একটু চেষ্টা করি, আমি এখনও শিখি, আমি মাস্টার নই। কেউ ওই স্যার কমেন্টে যদি কেউ স্যার করেন আমার বেশ মানে লাগে, কেমন লাগে যে আমি তো এখনও স্যার হয়ে উঠতে পারিনি, তবু আপনারা করেন। যাই হোক, একটু শেখার চেষ্টা করি আর কি, নিজে পড়ি অপরকে পড়াই, এইটুকুই, বেশি কিছু জানি না। আর একটা কথা, যদি এই যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট প্লাস সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মানে পারিশ্রমিক না দিলে কখনো কিন্তু বিদ্যা হয় না। তা অবশ্যই এই যে খাটনি করা বা আপনাদের পড়ানো, এর পিছনে একটাই, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এগুলোই আশা করি, তা আছে বেশি কিছু না। আর কার কোন টপিকের উপর আছে মানে ভিডিও চান তাহলে মানে জানাবেন, তাহলে একটু চেষ্টা করে দেখা যেতে পারে, কতটা পারবো জানি না, চেষ্টা করে দেখা যেতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করলে মোটিভেশন আসে না ভিতর থেকে, ভিডিও তৈরি করার মোটিভেশন আসে না। আর এখন একটু এমনি ব্যস্ত। আর যদি এই এখনও প্রায় 21শে আগস্ট নতুন তারিখ দিয়েছে, 21শে আগস্ট হচ্ছে পরীক্ষা শুরু হবে আবার পুনরায়, 21শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, নতুন করে ডেট সেট হয়েছে, এর মধ্যে কোনো একটা টাইমে পরীক্ষা দিয়ে দেবে। আশা করি প্রথম 21-22-এর দিকেই আমাদের ডেট থাকে, বাংলা পরীক্ষা তো একটু আগেই থাকে, এই টাইমটার মধ্যে থাকে। তার মানে মোটামুটি 50 দিন সময় আছে হাতে। পুনরায় যাদের যে জায়গাগুলো হচ্ছে খামতি আছে বা কম আছে পড়াশোনা, সেই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করুন। আচ্ছা, চলুন শুরু করা যাক, বেশি কথা বললে কথা বেরিয়ে যাবে। আচ্ছা, সবুজ পত্র পত্রিকা, এই পত্রিকার সম্পাদককে প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরী, যাকে আমরা কি বীরবল নামে চিনি, বীরবল, আমাদের হচ্ছে ছোট গল্পেও আছে, 2টি ছোট গল্প আছে প্রমথ চৌধুরীর, 2টি ছোট গল্প আছে। তাই ইনি অ্যাকচুয়ালি হচ্ছে ছোট গল্পের লেখক হিসাবে খ্যাত। আর প্রথমেই বীরবলি যে ছন্দ, বীরবলি যে ঢং, সেই বীরবলি লেখা
যেটা নতুন, যেমন ওই কী বলে আলালের ঘরের দোলার হুতুম পেঁচার নকশা, এইগুলো যে মৌখিক ভাষার যে ব্যবহার, মৌখিক ভাষার যে ব্যবহার, মানে সাধু ভাষা ছেড়ে দিয়ে আমাদের একদম নিজেরা যেমন ভাষায় কথা বলি ঠিক সেই রকম ভাষায় প্রথম হচ্ছে লেখা লিখছেন হচ্ছে এই প্রমথ চৌধুরী। অবশ্য তুমি জীবনে একদম প্রথম লেখা শুরু করেছিলেন কিন্তু সংস্কৃত মানে সাধু ভাষা দিয়েই, কিন্তু সেই লেখাটা খুব সামান্য, মানে অল্প কয়েকটা লেখা। তারপরে পুরো লেখা ধাঁচ চেঞ্জ করে দিয়ে পুরো একদম মৌখিক ভাষায় লেখালেখি শুরু করেছেন। আর এই প্রমথ চৌধুরী কে ছিলেন? প্রমথ চৌধুরী ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথের মেজদা, রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ দত্ত, তার হচ্ছে মেয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর আর কি, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার মেয়ে কে, তার নাম হচ্ছে ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর স্বামী হচ্ছে কে? প্রমথ চৌধুরী। রবীন্দ্রনাথের দাদার মেয়ের স্বামী ছিলেন প্রমথ চৌধুরী। তার হচ্ছে এই হচ্ছে পরিচয়। এবার দেখো, আর প্রথমে যখন প্রমথ চৌধুরী যখন হচ্ছে করেন, প্রথমে সবুজপত্র নাম হয়নি, সবুজপত্র নাম দিতে চায়নি। প্রথমে রবীন্দ্রনাথ সাজেস্ট করেছিলেন কি, রবীন্দ্রনাথ বলেছিলেন যে এর নাম কনিষ্ঠ হতে পারে, কনিষ্ঠ। সেখান থেকেই তারপরে এই কনিষ্ঠটা অবশ্য বাদ দিয়ে কি হলো, সবুজপত্র হলো। আর সবুজপত্র যখন হলো, সেই সবুজপত্রকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ একটি সবুজের অভিযান নামক একটি কবিতা লিখলেন প্রথম। রবীন্দ্রনাথের সেটা সবুজপত্র প্রথম লেখা আর কি, সবুজের অভিযান। দেখো তারপরে অনেকে লিখেছেন, বেশ সুনীতি কুমার থেকে শুরু করে অনেকেই আছেন। দেখো কোথায় গেল লেখক গোষ্ঠীর দল? দেখো, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অতুল চন্দ্র গুপ্ত, ব্রজেন্দ্রনাথ শীল। এখান থেকে প্রশ্ন দিয়েছিল এইবার ইউজিসি নেটে, এইবারকার ব্রজেন্দ্রনাথ শীল, বরদা চন্দ্রন গুপ্ত, কিরণ শঙ্কর রায়, সুরেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণকমল ভট্টাচার্য, ঋষিকেশ সেন, সুরেশচন্দ্র চক্রবর্তী। আচ্ছা, আরও অনেকে আছে, সতীশচন্দ্র ঘটক, বীরেশ্বর মজুমদার, অনেকেই আছেন। এইগুলো হচ্ছে কি মাঝে মধ্যে রিভাইজ করতে হয়, তাহলে মনে থাকে। তাছাড়া এগুলো যে আমি পড়াই আমারও মনে থাকে না, খুব টাফ ব্যাপার, মনে রাখা খুবই টাফ ব্যাপার। এগুলো একটু মাঝে মধ্যে দেখতে হয়, এই আর কি। তা কোন কোন জায়গা থেকে পড়তে হবে সেই জায়গাগুলো আমি ধরিয়ে দিচ্ছি। লেখা আছে কিন্তু বইয়ে অনেক কিছু, কিন্তু আসল জায়গা কোনগুলো সেই জায়গাগুলো আমি ধরিয়ে দিচ্ছি। একটুখানি ধৈর্য ধরে দেখুন অথবা নোট করতে থাকুন। বলতে স্বয়ং রবীন্দ্রনাথও এই বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সময়ের সঙ্গে জীবনধারা, মানসিকতা, রুচিবোধ সব কিছুর পরিবর্তন হয়, সাহিত্য এ থেকে বাদ যেতে পারে না। এটা অবশ্যই ঠিক, যুগ অনুযায়ী মানুষের রুচি বোধ সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কি আমাদের আজ থেকে 100 বছর আগে যেমন ছিলাম আমরা, কিন্তু আজ মানে 100 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমাদের লেখার ধরন চেঞ্জ হয়েছে, লেখার বিষয় চেঞ্জ হয়েছে, এই ব্যাপারটা ওই রকম। তারপরে এখানে এই কথাগুলো তো বললামই। এবার দেখো কি বলছে, প্রথম জীবনে যে গল্পগুলি লিখেছেন তার সবগুলি কিন্তু সাধু ভাষা। মানে প্রমথ চৌধুরী যে প্রথমে যে লিখেছেন সেগুলো কিন্তু সবই সাধু ভাষা। মানে সাধু ভাষা যে প্রথম লেখেননি, একবার যে প্রথমে মৌখিক ভাষা শুরু করেছেন এমনটি নয়। যেহেতু প্রথম উদ্যোক্তা কিন্তু হচ্ছে এই যে প্রমথ চৌধুরী খ্যাতই কিন্তু মৌখিক ভাষা বীরবলি ঢঙে লেখার জন্যে, নিজস্ব একটা যে স্টাইল, নিজস্ব মৌখিক ভাষা যে এইভাবে এত সুন্দর করে লেখা যায়, এইগুলো কিন্তু তার এই স্টাইল। তবে আলালের ঘরের দুলাল, এইগুলো যেমন প্রথম একটা বিরল নিদর্শন। তারপরে হচ্ছে কি বলে হুতুম পেঁচার নকশা, এগুলো কিন্তু হচ্ছে সেই সময়কার সময় মানে কল্পনার অতীত, একটা আলাদা মানে যে বাধা ধরা গদ চলেই যাচ্ছে, সেই বাধা ধরা গদ থেকে একটুখানি বাইরে বেরিয়ে এসে অন্যভাবে একটা লেখার কায়দা কৌশল, তার জন্যই কিন্তু এনাদের নাম আমরা বারবার করি। লেখাটা কতটা ফুটে উঠেছে বা কতটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোচনা হয়েছে সেটা কিন্তু না। এই যে বাইরে একটা বাধা ধরা গদের বাইরে বেরিয়ে এসে যখন অন্য স্টাইলে অন্য ঢঙে যখন লিখবেন, তখনই তো মানে যারা ব্যতিক্রম করার চেষ্টা করে তাদেরকে তো আমরা মনে রাখি সেই ব্যাপারটা। 1854
খ্রিস্টাব্দে প্রকাশিত মাসিক পত্রিকায়, এই পত্রিকাটার নামই মাসিক পত্রিকা, পত্রিকা নামক সাময়িক পত্রে প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ, আলালের ঘরের দুলাল, হুতুম পেঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের নামক গ্রন্থে মৌখিক ভাষা ব্যবহার হয়েছে। প্রাবন্ধিক প্রমথনাথ বিশি মন্তব্য করেছেন, আলাল ও হুতুম পেঁচার নকশার বিশেষ আঞ্চলিক ভাষায় লিখিত, তাদের ভাষাকে মৌখিক ভাষা বলা উচিত নয়। যাই হোক, এই মন্তব্যগুলো মাঝে মধ্যে কাজে আসে, এগুলো মন্তব্যগুলো দিয়ে দেয়, এগুলো একটু খেয়াল রাখার জায়গা। তারপরে কি বলছে, প্রমথ চৌধুরী প্রথম মৌখিক ভাষাতে সাহিত্য রচনায় ব্রতী হয়েছেন। অবশ্য তিনি নিজেই একসময় সাধু ভাষা ব্যবহার করেছেন। প্রথম কি লিখেছেন সাধু ভাষায়? দেখো, এই যে তার লেখা জয়দেব প্রবন্ধটি, এটি হচ্ছে সাধু ভাষায় লেখা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যেহেতু তার সাধু ভাষায় লেখা, এটা প্রথম দিককার প্রবন্ধ, অতএব এটা খুব গুরুত্বপূর্ণ। এতে তিনি গীত গোবিন্দ কাব্যের সমালোচনা করেছেন। প্রবন্ধটি সম্বন্ধে তিনি লিখেছেন, এটি আমার প্রথম লেখা। তাহলে জয়দেব তার প্রথম লেখা, এটা আর একটা ভালো পয়েন্ট পাওয়া গেল এখানে। তারপরে কি বলছে, এই প্রবন্ধে পূর্বে আমি বাংলা ভাষায় গল্প দূরের কথা কখনো দুছত্র লিখিনি, তার মানে এর আগে কখনো কিন্তু লেখেননি। তারপরে কি বলছে, এই প্রবন্ধটি পরে সবুজপত্র প্রকাশিত হয়। কত? আষাঢ় 1327। মানে এই প্রবন্ধটি পরে যখন সবুজপত্র প্রকাশিত হয়ে গেছে, তারপরে গিয়ে প্রকাশিত হয়, সবুজপত্রে এই প্রবন্ধটি প্রকাশ করে পরে। তাই এখানে আরও অনেক কিছু আছে লেখা। যাক, আমি আসল পয়েন্টে আসি। সবুজপত্র প্রকাশিত হয়েছিল 1321 বৈশাখ মাসে। এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৈশাখের জায়গায় অন্যান্য কিছু চেঞ্জ করে দিয়ে আপনাদের জিজ্ঞাসা করতে পারে। তা প্রথম সংখ্যায় মুখপত্র শিরোনামে প্রমথ চৌধুরী পত্রিকা প্রকাশের যে উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন তা অতি দীর্ঘ। এবার উদ্দেশ্যগুলো কিন্তু আমাদের একটু ফোকাস করার দরকার। উদ্দেশ্যগুলো অবশ্যই ফোকাস করার দরকার, যে কি উদ্দেশ্য তিনি পরপর যে উদ্দেশ্যগুলো দিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো দিয়েও মন্তব্য টাইপের প্রশ্ন হতে পারে। অতএব কি বলছেন দেখো, দলবদ্ধ হয়ে আমরা সাহিত্য গড়তে পারিনি, ঘুরতে পারে সুদূর সাহিত্য সম্মিলন। আচ্ছা, এখানে অন্য কিছু ছিল হয়তো, আমার যা মনে হচ্ছে এখানে একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে, অন্য কিছু ছিল। কারণ দশের সাহায্যে ও সহচর্যে কোনো কাজ উদ্ধার করতে হলে নিজের স্বতন্ত্রতা অনেকটুকু চেপে রাখতে হয়। অবশ্যই দশের সাহায্য নিয়ে যখন কোনো কাজই করতে হবে, তখন কি নিজের জায়গাটা অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। সবার মত নিয়ে যখন চলতে হয়, বা সবার মতো করে যখন লিখতে হয় বা বলতে হয়, চলতে হয়, যাই করো না কেন। তারপরে কি বলছে দেখো, জীবনের অবলম্বন করেই সাহিত্যের জন্ম ও পুষ্টি লাভ। আচ্ছা, সাহিত্য কোথা থেকে আসে? আমাদের মানব জীবনের কাহিনী থেকেই তো গড়ে ওঠে সাহিত্য। কিন্তু সমাজের দর্পণ যেহেতু আমরা বলি, কিন্তু সে জীবন মানুষের দৈনিক জীবন নয়। সাহিত্য হাতে হাতে মানুষের অন্ন প্রাষ্টের সংস্থান করে দিতে পারে না। কোনো এটা অন্য কিছু ছিল। তারপর কি বলছে যে, কোনো কথাই চিড়ে ভেজে না, কিন্তু কোনো কথাই মন ভেজে, এবং সেই জাতির কথায় সাধারণ সংজ্ঞা হচ্ছে সাহিত্য। তাহলে তার মতো করে একটা সাহিত্যের সংজ্ঞা দিয়েছেন, সাহিত্য কি তার একটা ব্যাখ্যা দিয়েছেন। এবার দেখো, আমরা সকলেই গতিশীল, কেউ স্থিতিশীল নয়। এগুলোই মন্তব্যগুলো হুবহু পড়ে রাখতে হয়। এই কারণে ওই হুবহু মন্তব্যগুলো তুলে দিয়ে এখানে জিজ্ঞাসা করবে এটি কোন পত্রিকার সম্পর্কে বলা হয়েছে, বা কার সম্পর্কে বলা হয়েছে, বা কে বলেছেন, এর বক্তাকে, এরকম করে জিজ্ঞাসা করে। তারপর কি বলছে, আমরা সকলেই গতিশীল ও স্থিতিশীল নয়, কেউ স্থিতিশীল নয়, সবাই গতিশীল। ইউরোপের স্পর্শে আমরা আর কিছু না হোক গতি লাভ করেছি, অর্থাৎ মানসিক ও ব্যবহারিক সকল প্রকার জড়তার হাত থেকে কথাঞ্চিত মুক্তি লাভ করেছে। এই মন্তব্যটা ভালো। আমার কথা, মন্তব্য যেখানে যে কোনো লেখক যদি এসে এই পত্রিকা সম্পর্কে মন্তব্য করে, তাহলে সেটা গুরুত্বপূর্ণ। আর একজনের লেখা নিয়ে যদি কোনো সমালোচনা বা টিপ্পনী করে, সেই মন্তব্যটি গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গাগুলো খুব খেয়াল করতে হয়। গাছের মধ্যে গোলাপ গাছ আছে, কাগজের গোলাপ গাছের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, পার্থক্য আছে। দুটো জিনিস একই, কিন্তু পার্থক্য আছে কি, একটা হলো জীবিত আর একটা হলো মৃত। ভালো কথা, ভালো মন্তব্য। এ নবজীবন যে লেখায় প্রতিফলিত, সেই লেখায় কেবল সাহিত্য, বাদ বাকি সব কাজের
লেখা হয় কাজের নয় বাজে। আমরা হচ্ছি সব সাহিত্য সমাজের শখের কবির দল। এটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা কার, এই উক্তিটি কার, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো ভালো মন্তব্য। বলছে দেশের অতীত বিদেশের বর্তমান এই দুটি প্রাণশক্তির বিরোধ নয়, মিলনের উপর আমাদের সাহিত্য সমাজের ভবিষ্যৎ নির্ভর করে। এই যে যতগুলো মন্তব্য আছে এই মন্তব্যগুলো আপনাদের এক বইয়ে যেখানে আছে দাগিয়ে নিন আর বারে বারে এইগুলো রিভাইজ করুন। সবুজ পত্রের আগে প্রমথ চৌধুরী সাহিত্য রচনা করেছেন, সেটা তো বললাম। জয়দেব, তারপর কি হাল খাতা, কথার কথা, এগুলো তার লেখা। আমরা ও তোমরা, বইয়ের ব্যবসা, নোবেল প্রাইজ ইত্যাদি, এগুলো কিন্তু আলাদা আলাদা। এগুলো আমার এখানে কমা দেওয়া হয়নি, তাই এগুলো হচ্ছে তার সবুজপত্র ওই প্রকাশের আগের লেখা। তার সবুজপত্র যখন লেখেন তখন তার লেখার স্টাইল মোটামুটি অপরিবর্তিত থেকেছে। তার গদ্য রচনার বিশেষ ধরনের বীরবলী যুগের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত বীরবল ছিল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। ছোট ছোট এইগুলো থেকে কি হয়, সেটে কোশ্চেন দেয়। এইগুলো থেকে সেটে কোশ্চেন দেয়, যে ছোট ছোট এই যে এক কথায় যে উত্তরগুলো, এগুলো থেকে সেটে কোশ্চেন আসে। অতএব এইগুলো কিন্তু ফেলনা নয়, এগুলো পড়তে হলে এগুলো দেখতে হবে। বস্তুত গল্প লেখক হিসাবে তার প্রতিষ্ঠা সবুজপত্রকে আশ্রয় করেই। মানে সবুজপত্র তার গল্প, যতগুলো গল্প টল্প লিখেছেন বা যত খ্যাতি লাভ করেছেন সবই কিন্তু এই সবুজপত্রেই। তার রচিত বড়বাবুর একদিন, আহুতি, আচ্ছা, এই দুটি গল্প কোথায় সংকলিত হয়েছে? অবসরে। একটি সাদা গল্প, চারিয়ারি কথা ইত্যাদি গল্প পাঠক সমাজে আগ্রহের সঙ্গে গ্রহণ করেছেন। চারিয়ারি কথা, চৈত্র 1322, এগুলো সাজাতে দিতে পারে, সাজানো। এই পত্রিকা এত সালে এই হয়, মানে এই গল্প এত সালে, এই গল্প এত সালে, এইরকম করে ম্যাচিং করো। এরকম করে কোশ্চেনের সেট একটা তৈরি করে ফেলো নিজেরা। এখানে এ বি সি ডি এমন করে 4টে করে দিয়ে, এখানে 1 2 3 এরকম করে 4টে গল্প দিয়ে, 4টে প্রকাশকাল কত সেটা আলাদা করে এরকম সেটিং করে ফেলো, নিজেরা সাজিয়ে নাও। এগুলো এই কাজগুলো করলে অনেক কাজে লাগে। এতদিনকার অভিজ্ঞতা থেকে বলছি, এই কাজগুলো করলে খুবই কাজে লাগে। তারপর কি বলছে, তার রচিত সতীশচন্দ্র ঘটক রচিত, দেখো সতীশচন্দ্র ঘটক রচিত চারিয়ারি কথার একটি মনোগ্রাহী আলোচনা নারায়ণ পত্রিকায় 1324 আশ্বিন কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। এটা ভালো। প্রমথ চৌধুরীর জবানিতে একদিন মণিলাল, প্রমথ চৌধুরীর জবানিতে কি বলছে দেখো, একদিন মণিলাল আমার কাছে এসে একটি মাসিক পত্রিকা প্রকাশের প্রস্তাব নিয়ে এসেছিল। তাহলে কে এসেছিল? মণিলাল। এই নামটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে মণিলালের ভূমিকা আছে কিন্তু ওই যে সবুজপত্র পত্রিকা প্রকাশের থেকে, মানে দিক থেকে। কি বলছে দেখো, তিনি তৈ মাসিক, এটা এইরকম, হ্যাঁ, তৈ মাসিক পরিচয় পত্রিকায় 1338 কার্তিক সংখ্যায় লিখেছেন। কি লিখেছেন একটু দেখে নিয়ে এখানে, হ্যাঁ। তারপর কি বলছে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ যে মন্তব্যগুলো করেছেন, এই মন্তব্যগুলো খুব ভালো। যারা ওজন ধরে বা গজের মাপে সাহিত্য বিচার করে তাদের জন্য এই কাগজ হবে না। খুব ভালো কথা। সব লেখায় পহেলা নম্বর হওয়া অসম্ভব, দ্বিতীয় শ্রেণীতে ভিড় হয় না, অতএব আয়তন ছোট করতে হবে। ছবি দেওয়া নিষেধ, বিজ্ঞাপন বোঝাও পরিত্যাজ্য, এইটা নেটের প্রশ্ন ছিল এক সময়। ছবি ব্যবহার করা হয়নি কোন পত্রিকায়? উত্তর, সবুজপত্র পত্রিকা। তার মানে মুনাফার লোভ থেকে দৃষ্টি যথাসম্ভব ফিরিয়ে আনা চায়। তার মানে অ্যাকচুয়ালি কাগজ মানে পত্রিকায় যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তখন কিন্তু একটা প্রচুর পরিমাণে অর্থ আসে সেখান থেকে, এদের ইনকাম কিন্তু এখানে বেশি। তা এই পত্রিকা কিন্তু কি ছিল, এই বিজ্ঞাপন ছিল না, ছবি ছিল না। তাহলে মুনাফার একটা বড় অংশ কিন্তু এরা থেকে বঞ্চিত হতো এই কাগজ। তবুও এরা শুধু লেখাই ছাপতো, এটাই। রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী লেখেন কাগজটির নাম যদি হয় কনিষ্ঠ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী কে হবে, হ্যাঁ, কে লেখেন যে কাগজটির নাম যদি হয় কনিষ্ঠ, ওই যে বললাম। পরে অবশ্য পত্রিকাটির নাম হয়েছিল সবুজপত্র। কনিষ্ঠ প্রথমে রাখার চেষ্টা হয়েছিল, এটা ভালো প্রশ্ন, সেটার প্রশ্ন হতে পারে, হ্যাঁ, ছোট ছোট এই প্রশ্নগুলো ভালো। সবুজপত্র কী ধরনের লেখা প্রকাশিত হবে তার সম্বন্ধে তার ভাবনা ছিল কেমন? প্রথমত, যারা উৎসাহের যোগ্য সেই সব লেখকরা পুরস্কৃত হবে।
দ্বিতীয়ত কি বলছে, অন্যের লেখা সম্মুখে রেখে বলবার কথাটা পরিষ্কার করে বলবার সুবিধা হয়। তাছাড়া আধুনিক সাহিত্যে মাঝেগিরি না মাঝিগিরি হবে, হ্যাঁ, এটা আধুনিক সাহিত্যের মাঝিগিরি করতে হলে সমালোচনার হাল ধরা চাই, সমালোচনার হাল ধরা চাই। খুব ভালো কথা। বিরুদ্ধ কোথাও যথাচিত শিষ্টতা রক্ষা করে কিভাবে বলা উচিত তার একটা আদর্শ দেখবার সময় এসেছে। এছাড়াও কি বলছে, সবুজপত্র মাঝে মাঝে কাজের কথা আলোচিত হওয়া উচিত বলে আমরা মনে করি। যেখানে নতুন চিন্তা বা নতুন চেষ্টা দেখা দিয়েছে সেখানকার বার্তা তোমার কাগজ বহন করে প্রচার করুক। ভালো কথা। নতুন নতুন জিনিস চাই, নব নব সৃষ্টি চাই। নতুন নতুন জিনিস না হলে কাগজকে পড়তে চাই নাকি? একই জিনিস একঘেয়েমি কখনো ভালো লাগে না। সবুজপত্র পত্রিকায় লেখালেখি করতে গিয়ে তিনি রামানন্দের পত্রিকায় প্রবাসীতে লিখতে পারেননি। আচ্ছা, কে কার কথা বলা হচ্ছে বলো দেখি? রবি ঠাকুরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, রবি ঠাকুরের কথা বলা হচ্ছে। এবং সেই থেকে তার জন্য রামানন্দ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন। এই কথা তো ঠিক। আরে রামানন্দ চট্টোপাধ্যায়, আরে বাবা, রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথের খুব ভালো সম্পর্ক ছিল। এবার সেখানে যদি সবুজপত্র এদিকে হচ্ছে তৈরি হচ্ছে, সবুজপত্র ছাপা হয়, সংখ্যা বের হয়, তাহলে সেখানে যদি লেখা দিতে হয়, তাই একা মানুষ কয় দিকে যাবেন? সেখানে রামানন্দ প্রবাসী পত্রিকা তো হচ্ছে লেখা দেওয়া তো একটু ঢিল পড়তেই পারে, তার জন্য ক্ষুব্ধ হতে একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরে এমন বলছে যে না, তেমন কোনো ব্যাপার না, হতেই পারে, এইরকম কোনো করা হয়নি, যে ক্ষুব্ধ হননি এইরকম বলছেন আর কি। আসলে কি তাই? হতেই পারে। এক মিনিট একটুখানি। কি বলছেন দেখো। তারপরে, সবুজপত্রকে একটি সার্থক পত্রিকা হিসাবে প্রতিষ্ঠা দিতে কবিগুরুর চিন্তার অন্ত ছিল না। তিনি চেয়েছিলেন একটা নতুন লেখক গোষ্ঠী গড়ে তুলতে, যেটা পত্রিকা প্রকাশের উদ্দেশ্য সফল করতে হবে। তিনি প্রমথ চৌধুরীকে লিখেছিলেন, কাগজের আদর্শ সম্বন্ধে অত্যন্ত বেশি কড়া মানে হচ্ছে বেশি কঠোর, যে ব্যাপারটা বেশি কঠোর হলে নিষ্ফল হতে হবে। সাময়িক সাহিত্য অত্যন্ত বেশি যদি খুঁতখুঁতে হয়, তাহলে বিলেতের ওল্ড মেইড এর মতো যৌবন ব্যর্থ করে নিঃসন্তান শুকিয়ে মরতে হবে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে যারা নতুন নতুন লিখতে এসেছে তাদেরকে সুযোগ দাও, নতুন নতুন চিন্তাধারাগুলোকে মর্যাদা দাও, সেইটাই। বেশি কঠোর হওয়া যাবে না। পত্রিকার শুরুতে লেখা তেমনি ছিল না, এটা রবীন্দ্রনাথের পছন্দ হয়নি। তাহলে 1321 চৈত্র সংখ্যায় সবুজপত্র কেবলমাত্র রবীন্দ্রনাথের লেখা পল্লবিত হয়েছিল। প্রকাশিত সংখ্যাটি সম্বন্ধে মানসী পত্রিকায় মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন পত্রিকায়? মানসী। এটা গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে, সামগ্রিকভাবে সবুজপত্রে প্রবন্ধ লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অতুল চন্দ্রগুপ্ত, ব্রজেন্দ্রনাথ শীল, বরদাচরণ গুপ্ত, সতীশচন্দ্র ঘটক, ঋষিকেশ সেন, সুরেশচন্দ্র চক্রবর্তী, কিরণ শঙ্কর রায়, সুরেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণকমল ভট্টাচার্য। এরা কি লিখছে? সব প্রবন্ধ লিখছে, প্রাবন্ধিক সব। কবিতা লিখেছেন কারা কারা দেখো? রবি ঠাকুর, প্রমথ চৌধুরী, সুরেশানন্দ ভট্টাচার্য, অমিয় চক্রবর্তী, সুরেশচন্দ্র চক্রবর্তী, অন্যান্যরা। গল্প লিখছেন কারা? রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সতীশচন্দ্র ঘটক, কিরণশঙ্কর রায়, বীরেশ্বর মজুমদার। এটা বোধহয় অপশানে ছিল এবারকার পরীক্ষায়, এনি আর ব্রজেন্দ্রনাথ শীল, এই দুজনের ছিল অপশানে। সেই সঙ্গে প্রমথ চৌধুরী বিদুষী, বহু ভাষাবিদ, তার স্ত্রী ইন্দিরা দেবীর কথা উল্লেখ করা যেতে পারে। তাহলে এরা কিন্তু বসে বসে বাড়ি শুধু রান্নাবাড়াই করেনি, এরা কিন্তু সেই সব সাহিত্য চর্চাও করেছে। 1325 কার্তিক অঘ্রাণ সংখ্যায় সবুজপত্রে ইন্দিরা দেবীর রচিত দৃশ্যরূম প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ বিস্মিত হয়ে গিয়েছিলেন। তাহলে দৃশ্যরম, এটা একটু দেখে নিয়ে তো ব্যাপারটা কি, নামটা ঠিকঠাক আছে কিনা। ইন্দিরা দেবীর ডাক নাম হচ্ছে বিবির। এটা ভালো, এটা খুব সুন্দর পয়েন্ট আর কি।
রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি সবুজ পত্রে প্রকাশিত হয়, খুব গুরুত্বপূর্ণ। বুদ্ধদেব বসু লিখেছেন, বলেছেন রবীন্দ্রনাথ ক্রিয়েশন লেস দ্যান দ্য কি প্রোটোনা, আরে প্রমথ চৌধুরী হবে এটা, হ্যাঁ, প্রমথ চৌধুরী। এ সম্বন্ধে পবিত্র গঙ্গোপাধ্যায় কি বলছেন দেখো, সবুজের রাজা রবীন্দ্রনাথ, সামন্ত হলো প্রমথ চৌধুরী। এটা বহুবার পরীক্ষায় পাওয়া গেছে, ছোটোখাটো, এমনকি এসএসসি পরীক্ষায় পাওয়া যায়, হ্যাঁ, এসএসসি পরীক্ষায় দেখতে পাওয়া যায়, এই জায়গায় সেট পরীক্ষায় দেখতে পাওয়া যায়, নেটের পরীক্ষায় মন্তব্য টাইপের কোশ্চেন দেয়। এটা কে বলছেন? পবিত্র গঙ্গোপাধ্যায়। সবুজ পত্রের আরেকটি দোষ ছিল এটি ছাপার ভুল। দোষ ছিল কি? ছাপার ভুল। এটা কিন্তু ভালো পয়েন্ট। পত্রিকাটি সর্বাঙ্গীন সুন্দর করতে হলে, আকর্ষণীয় করে তুলতে হলে প্রমথ চৌধুরী তার কোনো চেষ্টাই করেনি বা তাদের কোনো ধারণা ছিল না। মানে এই যে চাকচিক্য বা একটা আলাদা যে বাইন্ডিং, আলাদা যে গেট আপ, আলাদা যে ডিজাইন, এগুলোর প্রতি তার কোনো ছিল না। তার ফোকাস ছিল কোথায়? লেখার উপরে ফোকাসটা ছিল। পত্রিকাতে কোনো বিজ্ঞাপন প্রকাশিত হয়নি। এটা তো বহুবার ইউজিসি নেটের প্রশ্ন দিয়েছে, কোন পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়নি, চিত্র প্রকাশিত হয়নি? সবুজ পত্র। এই যে তিনি নিজেই বলেছেন, কলম চালানো আমার শখ, কাগজ চালানো আমার ব্যবসা নয়। এইটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য। প্রয়াত হবে, বানানটা এটি সমস্যা আছে। অধ্যাপক দিব্যেন্দ্র সিংহ রায় বীরবল তথা প্রমথ চৌধুরীর রচনা ও সাহিত্য প্রতিভা নিয়ে প্রশংসনীয় গবেষণা করেছেন। তার মতে তার গদ্যের ভঙ্গি বারে বারে কম বেশি বদল হয়েছে। এই সময় রবীন্দ্র গদ্য মৌখিক ভাষা রচিত, তা অনারব, এটা না, এইরকম হবে না, এই বানান ভুল টুল আছে। সৌন্দর্য বিশিষ্ট, এপিরা কি উচ্চারণ হবে এটা দেখো, এপিগারমোটিক বা রোমান্টিক, জির উচ্চারণ কি হবে না কে জানে। সচল, সবল ও মুখর, এইটা একটু দেখে নিও। আমি এইগুলো হচ্ছে টাইপিং মিস্টেক, এটা একটু দেখে নিও, এই জায়গাটা ভালো। ছিন্নপত্র, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, এগুলো সব তো রবীন্দ্রনাথের লেখা, হ্যাঁ। ছিন্নপত্র, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি ইত্যাদি তিনি মৌখিক ভাষা ব্যবহার করলেও মৌখিক ভাষা তার গদ্য রচনার একমাত্র বহন হয়ে ওঠেনি। সবুজপত্র প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে তিনি সামগ্রিকভাবে মৌখিক ভাষার আশ্রয় গ্রহণ করেন, তা আর কোনোদিন পরিত্যাগ করেননি। এটা রবীন্দ্রনাথ, হ্যাঁ, এটা রবীন্দ্রনাথ। 1322 বঙ্গাব্দে মাঘ মাসের মানসিতের সবুজপত্র অগ্রহায়ণ সংখ্যার প্রকাশিত প্রমথ চৌধুরীর অলঙ্কারের সূত্রপাত নামক প্রবন্ধটি একটি সমালোচনা ছাপা হয়। তাহলে কি, কত সাল, কত তারিখ, কি নিয়ে সমালোচনা হচ্ছে, এটা হচ্ছে বেশ ভালো, মানে ভালোই লক্ষ্য করার জায়গা। যে 1322 কি মাস? মাঘ মাস, 1322 মাঘ মাস। পত্রিকা কোনটা? মানসী। আর সবুজপত্রের অগ্রহায়ণ সংখ্যায় কি লেখা হয়েছিল? অলঙ্কারের সূত্রপাত। সবুজপত্রের অগ্রহায়ণ সংখ্যায় লেখা ছাপা হয়েছিল অলঙ্কারের সূত্রপাত নামক একটি প্রবন্ধ, সেই সম্পর্কে একটা সমালোচনা বের হয়েছিল। ছাপা হয় কোথায়? মানসীতে। এখানে বড় হরফে চিহ্নিত মানসীতে বড় হরফ ব্যবহার হয়েছে। অতি কথ্য ভাষা গ্রহণ করতে মানসী দ্বিধাগ্রস্ত, এটা ভালো কথা। অতি কথ্য ভাষা গ্রহণ করতে কি মানসী দ্বিধাগ্রস্ত। সবুজপত্র সম্পূর্ণ বিপরীতধর্মী পত্রিকা কে ছিল? নারায়ণ পত্রিকা। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। মানে সবুজপত্র টোটাল উল্টো ছিল, অপোজিট ছিল হচ্ছে নারায়ণ। সবুজপত্র প্রথম প্রকাশ 1321 বৈশাখ, আর নারায়ণ প্রকাশিত হয় ঠিক ওই বছরের অগ্রহায়ণ মাসে। তাহলে এখানে দুটো জিনিস পেলাম, সবুজপত্র হচ্ছে বৈশাখ মাসে, নারায়ণ পত্রিকা অগ্রহায়ণ মাসে, 1321 বঙ্গাব্দ। নারায়ণ পত্রিকায় রবীন্দ্রনাথ বিদ্বেষী এ কথা প্রচলিত আছে। পত্রিকার রবীন্দ্র বিদ্বেষী, সেটা আক্ষরিক অর্থে ঠিক নয়। কোনো বিশেষ সমালোচনা করলেও অন্ধ সমালোচনা কখনো হয়নি। নারায়ণ ছিল উদার মতলম্বী, নারায়ণ পত্রিকা আর কি। এই পত্রিকাতে প্রমথ চৌধুরী বৈধ রচনার রীতির প্রশংসিত হয়েছে। 1321 বৈশাখ থেকে 1327 চৈত্র হবে, এটা, হ্যাঁ, চরিত্র না, চৈত্র হবে।
চৈত্র সংখ্যা পর্যন্ত সবুজ পত্র একটানা প্রকাশিত হয়। তার মানে কত বছর হচ্ছে দেখো তো, 6 বছর। হ্যাঁ, 6 ইয়ার, 6 বছর। অবশ্য মাঝে মাঝে 2 মাসের যুগ্ম সংখ্যা বেরিয়েছে। 1328 বৈশাখ থেকে আষাঢ় মাস 3 মাস পত্রিকা বের হয়নি। তাহলে 1328 বৈশাখ থেকে আষাঢ়, 1328 বৈশাখ থেকে কি আষাঢ়, তাহলে কয় মাস হচ্ছে? 3 মাস। এই 3 মাস করে কি হয়েছে? বের হয়নি। যেহেতু বের হয়নি, এটা অন্য একটা ব্যতিক্রম ধর্মী কথাবার্তা। এই জন্য কি হয়, এই অন্যান্য জিনিসের থেকে এইগুলো বেশি ফোকাস দিতে হয়। বের হয়নি কত সময়, তারিখ, সন তারিখ সব এগুলো মনে রাখতে হবে। পরে 1334 ভাদ্র সংখ্যা অবধি বেরিয়ে রবীন্দ্রনাথ সবুজ পত্র বন্ধ হয়ে যায়। কত? 1334 ভাদ্র। আচ্ছা, শুরু হচ্ছে কখন? 1321, তাই না? 1321। আর বন্ধ হচ্ছে কখন? হচ্ছে 1334। আচ্ছা, কত বছর হচ্ছে তাহলে? 13 বছর। 1321 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের পর লেখার চাহিদা অস্বাভাবিক বেড়ে যায়। সবুজপত্র দীর্ঘ 13 বছর সচল ছিল। তারপরে দেখো, পত্রিকাটির সহ সম্পাদক পদে পরে সুরেশচন্দ্র চক্রবর্তী যোগদান করেন। এটা ভালো পয়েন্ট। এবং প্রকাশিত হয়েছে সবুজপত্রের কার্যালয় 3 নং হেস্টিং হাউস থেকে। এটা ভালো পয়েন্ট। বার্ষিক মূল্য তখন 2 টাকা 6 আনা। কত? 2 টাকা 6 আনা। তখন 2 টাকা 6 আনারই কিন্তু একটা মূল্য ছিল আলাদা। যেমন 3.5 টাকা করে ডাক নিত, কি বঙ্গদর্শন নিত, ডাক 3.5 টাকা, এমনি হচ্ছে 3 টাকা। রবীন্দ্রনাথ কাগজ সম্পর্কে লিখেছেন, এই কাগজটা আমার দেশের বর্তমান কালের একটা উদ্দেশ্য সাধন করিবে বলিয়া আমার ধারণা হইয়াছে। সবুজপত্র বাংলা রচনায় চলতি ভাষার প্রবেশ ত্বরান্বিত করেছে। নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য অবদান। তাহলে এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করুন, অবশ্যই। কারণ আমি তো কখনো বলি না যে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না, কিন্তু এখন বলছি যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনার কাজের ভিডিও একটা না একটা পাবেনই পরপর। এরকম মানে রোজ ডেলি ভিডিও হবে তার কোনো মানে নেই, কিন্তু মাঝে মধ্যে পাবেন। আচ্ছা, যাই হোক, আজকেকার মতো এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো ভিডিও আরও আসবে। এর পরের দিন অন্য কোনো পত্রিকা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ওকে।